पूर्णमादाः पूर्णमिदम् पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। বৈদিক অ্যাস্ট্রোলজি এর ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। জীবনে চলার পথে চলতে চলতে অনেক সময় আমাদের ছন্দপতন ঘটে, তখন আমরা মসৃণ পথ ছেড়ে অমসৃণ পথে হাঁটতে শুরু করি। সেটা কেন হয় এবং কিভাবে আমরা আবার অমসৃণ পথ থেকে মসৃণ পথে ফিরে আসতে পারবো তা জানার জন্য দরকার একজন সঠিক সুপরামর্শদাতা। আর একজন ভালো জ্যোতিষীর থেকে বড় সুপরামর্শদাতা কেউ হতে পারেন না। একজন ভালো জ্যোতিষী আপনাকে একটা সঠিক গাইডলাইন দিতে পারেন যে কোন পথে আমাদের যাওয়া উচিত এবং কোন পথে আমাদের যাওয়া উচিত নয়। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই আমাদের এই সময়ের অনুষ্ঠানে, যিনি দীর্ঘ বছর ধরে জ্যোতিষ চর্চা এবং জ্যোতিষ গবেষণা করে চলেছেন এবং বহু মানুষ যার কাছে এসে তাদের জীবনের বিভিন্ন জটিল থেকে কঠিনতম সমস্যার একটা স্থায়ী সমাধান পেয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক এবং সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের উপর তার জ্ঞান অসাধারণ। তিনি পরাশীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন। ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করে থাকেন তিনি তাদের মধ্যে একজন অন্যতম। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্যারের এই অনুষ্ঠান মানে আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখে থাকেন তারা নিশ্চয়ই জানবেন যে এই অনুষ্ঠান মানেই কিন্তু একটা সঠিক গাইডলাইন পাওয়া এবং জ্যোতিষ শাস্ত্রের সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি প্রতি পর্বে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জ্যোতিষ শাস্ত্রের এবং আপনাদের প্রাত্যহিক জীবনে কিভাবে চলবেন তার বিষয়ে কিন্তু একটা সঠিক শিক্ষা আপনারা পেয়ে থাকেন। আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আমরা স্যারের কাছ থেকে অনেক কিছু জেনে নেব, তবে প্রথমে একটি চার্টের মাধ্যমে কিছু বিষয় স্যার আপনাদেরকে বুঝিয়ে দেবেন। স্যার, এই চার্টের মাধ্যমে কি বলবেন দর্শক বন্ধুদের? চার্টের মাধ্যমে আমি এটাই বোঝাবো যে এই যে জ্যোতিষ, আমাদের যে প্রোগ্রামটার নাম ডিভাইন সায়েন্স, হ্যাঁ, বৈদিক অ্যাস্ট্রোলজি একটি ডিভাইন সায়েন্স। তো এই বৈদিক অ্যাস্ট্রোলজি একটি ডিভাইন সায়েন্স মানে হচ্ছে ঐশ্বরিক বিজ্ঞান। অনেকে দেখবেন মানুষ আছে যারা জ্যোতিষ সম্বন্ধে খুব কটূক্তি করে বা এটাকে কোনো রকম মানে বিশ্বাস করে না বা এরকম ধরনের নানা রকম উক্তি আমারও কানে আসে, আমিও অনেক মানুষের থেকে শুনি। কাজে আমাদের এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো যে জ্যোতিষ কোনো মন গড়া কোনো কিছু ব্যাপার নয়। জ্যোতিষও একটা লজিকের ওপর দাঁড়িয়ে আছে এবং একটা সুন্দর মানে একটা এত সুন্দর বিজ্ঞান, এটা মানে ঐশ্বরিক যে একটা বিজ্ঞান, সেটা আপনারা এই অনুষ্ঠান দেখতে দেখতেই বুঝতে পারবেন। কারণ আগেকার দিনে যে বড় বড় পণ্ডিতরা ছিল, মুনি ঋষিরা ছিল, তারা যে জিনিসগুলো বলে গেছেন সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা বিজ্ঞান। তখনকার দিনে তারা সেই বৈজ্ঞানিক ছিল। তখনকার দিনে হয়তো বৈজ্ঞানিক শব্দটা ছিল না, কিন্তু তারাই কিন্তু বৈজ্ঞানিক ছিলেন তখনকার দিনে। ডেফিনেটলি আমাদের যেসব শাস্ত্র আছে দেখুন না, জিরো সংখ্যাটা আমাদের হিন্দু থেকেই তো বেরিয়েছে। আমাদের হিন্দু থেকে অনেক কিছুই বেরিয়েছে, যেমন এই গাছের প্রাণ, আমাদের তো বৈদিক শাস্ত্রে অনেক আগে থেকেই উদ্ভিদকে প্রাণীজ বলে ব্যাখ্যা করা হয়েছে। কাজে এইগুলো তো কোনোটাই মিথ্যে নয়। কাজে এটাও তো একটা বৈদিক শাস্ত্র। কাজে বেদকে যদি আমরা অমান্য না করি তাহলে তো আমাদের এটাকেও স্বীকার করতে হবে যেটা একটা অথেন্টিক। এবং যদি আপনারা যারা দেখছেন তারা যদি পড়াশোনা করেন এটার উপর এবং এটাকে নিয়ে যদি সত্যি চর্চার মধ্যে থাকেন
তাহলে বুঝতে পারবেন যে এটা একটা সত্যি মানে ডিভাইন সায়েন্স বা ঐশ্বরিক বিজ্ঞান। বৈদিক অ্যাস্ট্রোলজিটা কোনো মন গড়া বা কোনো কিছু বুজরুকি বা এরকম কোনো ব্যাপারই নয়, খুব সুন্দর একটা লজিকের ওপর দাঁড়িয়ে আছে এবং সেটাকে বুঝতে গেলে পড়াশোনা করতে হবে। এখন মেডিকেল শাস্ত্র নিয়ে যদি আমি পড়াশোনা না করে আলোচনা করি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আমি আলোচনা করি, আমার পড়াশোনা নেই, আমার বিদ্যে নেই, তাহলে সেই আলোচনাটা কতখানি ফ্রুটফুল হবে? সেটা তো মূর্খের প্রলাপ হয়ে যাবে। কাজে আমরা একটা ছকের মাধ্যমে এখানে দেখব, একটা চার্ট এখানে দেখা যাচ্ছে অলরেডি। তা এই চার্টটার লগ্ন হচ্ছে ধনু লগ্ন এবং রাশিও হচ্ছে ধনু, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 করে 12টা ঘর লেখা আছে, এবং এই 12টা ঘরকেই কেন্দ্র করে আমাদের জীবনের সব কিছু চলছে। 12টা ঘর মানে 12টা রাশি, 12টা ভাব, যাইভাবেই বিশ্লেষণ করুন না কেন, এই 12টা এবং নক্ষত্র, তার গ্রহ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা। এই প্রাণদশা সূক্ষ্মদশা নিয়ে একটু কথা বলে নিই। এই প্রাণদশা সূক্ষ্মদশাটা যদি মানে খুব অ্যাকুরেট ডেট অফ বার্থটা হয়, তাহলে কিন্তু এগুলো একদম মানে 100-এ 100% মিলবে। যদি এটা একটু গণ্ডগোল হয়ে যায়, তাহলে কিন্তু প্রাণদশা সূক্ষ্মদশাটা ওই দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা অবধি ঠিক থাকবে, একটু আধটু হলে, নাহলে কিন্তু ওইগুলো গণ্ডগোল হয়ে, যাই হোক সেটা তো অন্য কথা হয়ে গেল। এখন আমরা এই চার্টের মাধ্যমে দেখি যে এটা একটা মহিলা ডাক্তারের চার্ট। এটি একটি ডাক্তার এবং একটি মহিলা। তাহলে ডাক্তার কি করেন না, রোগের চিকিৎসা করেন, এবং এটা তার একটা পেশা। রোগের চিকিৎসা করা তো ডাক্তারের একটা পেশা, কাজে একটি একটা করে। এখন এই রোগ আমরা জ্যোতিষ বিচার করতে বসেছি, কাজে রোগটা কোন ঘর থেকে বিচার হয় না, রোগের ঘর হচ্ছে, রোগের হাউস হচ্ছে ষষ্ঠ, 6th হাউস। তা 6th হাউস থেকে রোগ, অস্ত্রোপচার, আঘাত এসব থেকে বিচার করা হয় বা এগুলোকে দেখা হয়। কাজে এখানে 6 নম্বর ঘর কোনটা? বৃষ। বৃষ হচ্ছে এখানে 6 নম্বর ঘর, এবং এই বৃষ রাশির মালিককে না, বৃষ রাশির মালিক হলো শুক্র। তাহলে আমরা দেখতে পেলাম যে ইনি একজন ডাক্তার এবং এনার পেশার জন্য ইনি রোগ, নাড়া, অস্ত্রোপচার এসব নিয়ে ব্যস্ত থাকেন, এসবগুলোই ওর কাজের মধ্যে পড়ে। এবং এখানে 6th হাউস, যেখান থেকে আমরা রোগ, নাড়া, ডিজিজ নানা রকমের বিচার করি, সেটা হচ্ছে 6th হাউস বা ষষ্ঠ ঘর। সেই ষষ্ঠ ঘরের এখানে হচ্ছে বৃষ রাশি এই লগ্ন সাপেক্ষে, এবং এই যে বৃষ রাশির যে ওনার বা মালিক, ওই ঘরের তো প্রত্যেকটা রাশির তো একটা করে মালিক থাকে, তাহলে এই রাশির মালিক হচ্ছে শুক্র। হ্যাঁ, আর এই চার্টে দশম ঘর থেকে দেখুন, ষষ্ঠ ঘর থেকে অনেক বিচার হয়, দশম ঘর, সব ঘর থেকে অনেক রকম করে বিচার হয়। তার মধ্যে রোগ নাড়াটা ষষ্ঠ, আর দশম ঘর থেকে বিচার করা হয় কর্ম, প্রফেশন, এসবগুলো বিচার করা হয় 10th হাউস থেকে। তাই এখানে 10th হাউস হলো কি না, এখানে 10th হাউস হলো কন্যা। তা কন্যা রাশির মালিককে, কন্যা রাশির মালিক হলো বুধ। তাহলে এখানে 10th হাউসের ওনার এবং 6th হাউসের ওনার, 10th হাউসের ওনার এবং 6th হাউসের ওনার, এরা কোথায় বসে আছে? 10th হাউসের ওনারকে বুধ, আর 6th হাউসের ওনারকে মানে মালিক, ওনার মানে মালিক, মানে 6 নম্বর ঘরের বা ষষ্ঠ ঘরের মালিক হচ্ছে শুক্র, আর 10 নম্বর ঘরের মালিক হচ্ছে বুধ। এরা দুজনে একসঙ্গে বসে আছে মকর রাশিতে, যেটা মালিক হচ্ছে শনি। তাহলে মকর রাশি হচ্ছে 2nd হাউস। এখানে যেহেতু ধনু লগ্ন, তাহলে ধনু লগ্ন যদি 1 হয়, 2 হচ্ছে মকর, তা মকর রাশি হলো 2nd হাউস। তো 2nd হাউস বা দ্বিতীয় ঘর, এই দ্বিতীয় ঘর থেকে আমরা কি বিচার করি? দ্বিতীয় ঘর থেকে আমরা ধন বিচার করি, ব্যাংক ব্যালেন্স বিচার করি, তার স্বপার্জিত ইনকাম বিচার করি, আরও নানা রকম বিচার করি। কিন্তু আমরা এখানে এটাই দেখছি যে এখান থেকে আমরা ধনস্থান, এখানে ধনরাশি বিচার করছি। তাহলে তার সম্পদ, তার যে পেশা, রোগ, অস্ত্রোপচার, এর সঙ্গে তার মানে যুক্ত হলো। কারণ শুক্র হচ্ছে ষষ্ঠ, আর দশম হচ্ছে তার কর্ম, সে বসলো কোথায়? দ্বিতীয় হচ্ছে ধনস্থান। তাহলে তার কর্ম হচ্ছে রোগ নাড়া নিয়ে, এবং সেটা ধনস্পতির সঙ্গে দ্বিতীয় ঘরে বসে আছে, ধনপতির ঘরে বসে আছে, ধনস্থানে বসে আছে।
এই কারণে এখান থেকে একটা লিঙ্ক করা গেল যে দ্বিতীয় ঘরে যেহেতু দশমপতি আর ষষ্ঠপতি বসে আছে, তাহলে আমরা তার সম্পদ, তার পেশা, রোগ এবং অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার একাদশ থেকেও আমরা আয় দেখি। এখানে 11th হাউস হলো কি? তুলা রাশি। এখানে 11th হাউস কি? তুলা রাশি। এই তুলা রাশির মালিককে, এই তুলা রাশির মালিক হলো শুক্র। এখানে যে পেশার ঘর, দশম ঘর, মালিক ধনস্থানে অবস্থান করছে, আর শুক্র সেকেন্ড হাউসে বা ধনস্থানে অবস্থান করছে। তাহলে আয়ের এই যে দ্বিতীয় একাদশ কানেক্টেড হলো, তাহলে তার তার যে আয় বা সেভিংস, আয় থেকেই তো সেভিংসটা হবে, তার উৎসটা কোথায়? ষষ্ঠ। তাহলে এর সঙ্গে যে এই যে যুক্ত হচ্ছে, এটা যে একটা কত বড় লজিক আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং তার যে আয় তার পেশার সঙ্গে সম্পর্কিত, এবং যা রোগ এবং অস্ত্রোপচার থেকে গড়ে উঠছে, এই ছকটার দ্বারা আমরা ক্লিয়ার বুঝতে পারছি সেটা। এবং তাই নয়, শুধু দেখুন আপনি এখানে সপ্তম ঘর হচ্ছে কি? বুধ। সপ্তম ঘর হচ্ছে এখানে বুধ বা মিথুন রাশি। এই সপ্তম ঘর থেকে আমরা কি দেখি? বিবাহ। আরও কিছু দেখি, কিন্তু বিবাহটাই এখানে দেখছি, কাজে বিবাহটা এখানে দেখলাম। এবং দেখুন এনার স্বামীর সহকর্মী দ্বিতীয় ঘরেই বসে আছে, কার সঙ্গে? দশম মানে কি? কর্ম। তাহলে সপ্তমপতি তার কর্মসঙ্গেই যুক্ত, তো এই জন্য তার মানে কি বলবো, আপনার সহকর্মীর সঙ্গে তার বিবাহ হয়েছে। তাহলে এই যে ছকটা অ্যানালিসিস হলো, এই ছকটা থেকে কি কোনো রকম মনে হলো যে এটা একটা জ্যোতিষটা একটা বুজরুকি বা একটা কোনো লজিকলেস, এরম কিছু কি মনে হচ্ছে? মনে হচ্ছে না। কাজে কতখানি পারফেক্ট ওয়েতে বিচার হচ্ছে যে এটার সঙ্গে এটা লিঙ্ক হলে এটা হচ্ছে। প্রত্যেকটা জিনিস একটার সঙ্গে একটা লিঙ্ক আপ আছে, একটার সঙ্গে একটা যুক্ত আছে। যতক্ষণ না যুক্ত হচ্ছে ততক্ষণ সেসব ঘটনা ঘটবে না। আমরা পরবর্তীকালে মানে কখন ঘটনা, লাইফে কোন ঘটনা কখন ঘটবে সেসব নিয়ে আলোচনা করব, কিন্তু এখন এখানে তো আমরা এটা নিয়ে আলোচনা, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ডেফিনেটলি তার মাধ্যমে তার পুরো জীবনটা সেখানে বোঝা যাচ্ছে, তার কার সঙ্গে বিয়ে হলো বা তার কর্মজীবনে কি হচ্ছে, মানে কি হবার ছিল, যেটা ছিল সেটাই কিন্তু হয়েছে পুরো। ডেফিনেটলি শুধু যেটা ছিল সেটা হবার হয়েছে, সেটা তো একটা কথা। এখানে আমি একটা কথা বলি, এখানে তাহলে জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তাটা কি? যেটা হবে যদি সেটা হওয়ারই থাকে, তাহলে ভগবান জ্যোতিষশাস্ত্রটা দিল কেন? তাহলে জ্যোতিষশাস্ত্র দিল কেন? ধরুন ডেভেলপমেন্টটা হচ্ছে 50%, কিন্তু আপনি যদি এই ডিরেকশানে যান তাহলে 60-70% হতে পারে। কাজে আপনার যে ডিরেকশনটা জানার জন্য জ্যোতিষশাস্ত্রের কাছে যেতে হবে। আমরা তো সাধারণ মানুষরা চার্ট বিচার করতে পারবো না, আমাদের লাইফে কি হবে সেটা বুঝতেও পারবো না। যে কোনো ক্ষেত্রেই বলুন না কেন, আমরা যে কোনো একটা লাইন নিয়েই যেতে পারি না। একজন ইঞ্জিনিয়ার, আমি যখন ইঞ্জিনিয়ার, যেমন আপনি যা চার্ট দেখালেন, যিনি মহিলা ডাক্তার, উনি যদি আজকে ধরুন ডাক্তারি পেশায় না গিয়ে উনি ইঞ্জিনিয়ারিং পেশার দিকে পড়াশোনা করতেন বা যেতে ভুল পথে যেতেন, উনি হয়তো একজন ভালো ইঞ্জিনিয়ার হতেও পারতেন না। সেখানে না, ভুল হয়ে যেত, কারণ তার এতখানি যোগ আছে, কানেকশন আছে এবং তাকে নিয়ে যাচ্ছে, কাজে সে সেদিকে চলে গেছে। এবার সেখান থেকে ডাক্তারির এবারও কোন দিকে যাবে না যাবে, এবার যদি আরও তার ডেভেলপমেন্টের জন্য সে চেষ্টা করে, তাহলে তো অবশ্যই একটুখানি জ্যোতিষের পরামর্শ নেওয়া দরকার আছে। যাই হোক, আমরা এবার দেখব যে আমরা অনেক সময় শুনি এবং আপনারাও অনেক প্রোগ্রাম শুনছেন, নানা ব্যক্তির থেকেই, জ্যোতিষ ব্যক্তিত্ব থেকেই আপনারা এসব প্রোগ্রাম শুনছেন, এটা তো নতুন কিছু নয়। কাজে আপনারা যোগ নিশ্চয়ই জানেন, যে জীবনে যোগের প্রয়োজনীয়তা এবং যোগের যে প্রভাব, নানা রকম যে যোগ আছে। ফার্স্টেই জানতে হবে যে যোগটা কী না। অনেকগুলো গ্রহ বা একাধিক গ্রহ, এক বা একাধিক 2-3টে গ্রহ বা এই পতি ওই পতি, নানা রকমের যে মানে নিয়ম আছে, সিস্টেম আছে, মানে যোগগুলো হতে গেলে এই হলে এই যোগ হবে, এই হলে এই যোগ হবে, এরকম যে সব ব্যাপারগুলো আছে, সেগুলো হলে যোগটা দুরকম হয়। একটা হচ্ছে শুভ যোগ, একটা অশুভ যোগ। শুভ যোগ হলে তো খুব ভালো, মানুষের মানে খুবই সুন্দর জীবন চলবে, অনেক বাজে থাকলেও সেগুলো মিনিমাইজ হয়ে যাবে, এবং যদি বাজে না থাকে সে তো অনেক ডেভেলপ করবে, অনেক আগে যাবে। কাজে যদি বাজে যোগ হয় তখন সেগুলো থেকে কাটাবার মানে কি, সেগুলো থেকে মিনিমাইজ করবার বা সেগুলো থেকে কীরকমভাবে অ্যাভয়েড করা যায়, সেগুলো জীবনে কতটা কম প্রভাব ফেলতে পারে,
সেটার জন্য তো জ্যোতিষের কাছে আসতেই হবে, একদম। সেটার জন্য একটু জ্যোতিষের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা তো হয়েই উঠছে। তাহলে আমরা এখন একটা খুব ভয়াবহ যোগ সম্বন্ধে আলোচনা করব, যে যোগটা আপনারা হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। যাই হোক, সেটা হচ্ছে বৃহস্পতি এবং রাহু। বৃহস্পতি এবং রাহুর যদি সংযোগ হয় তাহলে বলা হয় তাকে গুরুচণ্ডাল যোগ। গুরুচণ্ডাল যোগ, সেটা আমরা নাম শুনেছি, গুরুচণ্ডাল যোগ অনেকেরই থাকে। এই দুটি গ্রহের, মানে সেটাকে ভয়াবহ এত বলা হয় কেন, হ্যাঁ, এটা আপনি বললেন। এই দুটি গ্রহের সংযোগ, এটা আমার কেন, অনেক ভারতবর্ষে যারা সব খুব সিরিয়াস আছে সেসব জ্যোতিষ, তাদের মতেও এই যোগটার নাম দেওয়া হয়েছে গুরুচণ্ডাল, জাস্ট একটা নামই দেওয়া হয়েছে। কারণ কি না, রাহুকে চণ্ডাল হিসেবে বিবেচনা করা হয়, আর বৃহস্পতিকে গুরু হিসেবে দেখা হয়, সেই জন্য নামকরণ হয়েছে গুরুচণ্ডাল যোগ। তো এই যোগে মানে যেখানে বৃহস্পতির মতো একজন ভালো গ্রহ রয়েছে গুরু, যে তারপরেও কি যোগটার খারাপ প্রভাবটাই বেশি পড়ে, মানে রাহু থাকার কারণে? ওটাই যাচ্ছি আস্তে আস্তে, ওটার উত্তর দিচ্ছি আমি, যে এই যোগটা একটা ভয়ঙ্কর যোগ হিসেবে বিবেচনা করা হয়, আচ্ছা, গুরুচণ্ডাল যোগ আছে, কিন্তু প্র্যাকটিক্যালি সবসময় সেটা আপনি যেটা বলছেন সবসময় হয় না। এখানে আমি সেই অ্যানালিসিস পরে যাচ্ছি একটু পরে, কিন্তু এটাকে স্বাভাবিক একটা যোগ হিসেবেই আমার মনে হয় বিবেচনা করা উচিত। মানে অনেক গ্রহ তো মিলে গেলেই সবসময় এরকম যোগ তৈরি হয় না, কিন্তু এটাকে আমরা একটা স্বাভাবিক যোগ, মানে সংযোগ হয়েছে তো রাহু আর বৃহস্পতি, এবং এটাকে স্পেশাল কিছুভাবে আমার মনে হয় না দেখার দরকার আছে। আচ্ছা, এটাকে সিম্পল ওয়েতে যেমনভাবে হরোস্কোপ অ্যানালিসিস করা হয় সেরমভাবে জাতচক্র বা হরোস্কোপ বা ন্যাটাল চার্ট অ্যানালিসিস করো, সেরমভাবে করলেই আমার মনে হয়, এটা কেতুর ক্ষেত্রেও প্রযোজ্য, একই ব্যাপার, কিন্তু এটা মনে হয় আমাদের মনে হয় অনেক কার্যকরিতা দেখা যেতে পারে। তা এই ক্ষেত্রে আমাদের একটু রাহুর কার্যকারিতা বা ফাংশন বা আচরণটা একটু বুঝতে হবে। সত্য জাতক বলে একটা গ্রন্থ আছে, সত্য জাতক রাহু এবং কেতুর জন্য সুন্দর এবং চূড়ান্ত একটা নিয়ম দিয়েছে। কি নিয়ম দিয়েছে? রাহু এবং কেতু তাদের সঙ্গে সংযুক্ত গ্রহগুলির বা তাদের দৃষ্টির ওপর রেজাল্ট বা ফলাফল দেয়। কি বললাম না, রাহু এবং কেতু তাদের সঙ্গে যে সংযুক্ত প্ল্যানেট গ্রহগুলি বা তাদের ওপর যারা দৃষ্টি দিচ্ছে তাদের মতো ফলাফল দেবে। আচ্ছা, মানে যে এখানে যেমন রাহুর সঙ্গে যুক্ত বৃহস্পতি, মানে এবার তাদের উপরে সেই ফলাফলটা দেবে সেখানে। মানে রাহু, ধরুন আমি রাহু, আপনি বৃহস্পতি বা যে কোনো একটা প্ল্যানেট, তা আমি যখনই এখানে যুক্ত হলাম তখন আপনার মতো হয়ে গেলাম। রাহু সেই ফলটা দেবে। এটা কে বলছে না, সত্য জাতকে বলা হচ্ছে। আরও কি বলছে না, রাহু ও কেতু রাশিকর্তার অবস্থান অনুযায়ী ফল দেয়। রাশিচক্রে রাশিকর্তাটা জাতচক্রে এবং নবাংশ চক্রে কোথায় অবস্থান করছে তার উপর। মানে এই যে শুধুমাত্র রাহু আর কেতু দৃষ্টি এটা দিল, এটা তো 1 নম্বর হলো। দ্বিতীয় হচ্ছে এরা এই যে রাশির যেখানে বসছে তার তো সেই তো রাশি আছে, সেই রাশির তো একটা কর্তা আছে, ওনার আছে, মালিক আছে। তা সেই মালিকটা কোথায় অবস্থান করছে, কীরকম পজিশান, সেই সবগুলো কিন্তু নবাংশ, শুধু জাতচক্রে না, নবাংশ ডিভিশনাল চার্টেও দেখতে হবে, তার উপরও কিন্তু নির্ভর করছে। এবং রাহু কেতু যখন শুভ গ্রহ যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে, তখন তারা শুভ ফল দান করে। সেটাই আমি বলছিলাম যে বৃহস্পতি যেখানে গুরু গ্রহ এবং শুভ গ্রহ, সেখানে খারাপ ফল কিভাবে হয়ে থাকে, এবং যখন তারা অশুভ গ্রহ যুক্ত হয় তখন তারা অশুভ ফল প্রদান করে। তাহলে তো এই গুরুচণ্ডাল যোগ নিয়ে মানুষের ভয় পাওয়ার কথা নয়। না না, ভয় পাওয়ার কথা নয়, কিন্তু রাহু যেহেতু একটা ম্যালিফিক, তাকে এরমভাবেই যেমনভাবে ছক বিচার করা হয়, আর 5টা যেমনভাবে গ্রহ প্ল্যানেটকে বিচার করা হয় সেরমভাবেই করো। এটাকে যোগ হিসেবে এত ভয়াবহ করার কোনো প্রয়োজন নেই। অনেকের মনে হয়তো ভুল ধারণা রয়েছে না, এই গুরুচণ্ডাল যোগ নিয়ে নানা রকম একটা মানে চলিয়ে দেওয়া হয়েছে, এখন মানুষের মনের মধ্যে ধারণা হয়ে গেছে। যেমন আমি এরপরে আলোচনা করব এর অনেক এতে, যে যেমন ধরুন ওই কালসর্প দোষ, সেটার নাম শুনলে মানুষের ভয় পেয়ে যায়, কিন্তু সেটাও ইন্ডিয়ার মধ্যে যারা মানে লিজেন্ড বলুন, যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করছে বলুন, এবং
ইনক্লুডিং আমি, যে আমাকে যদি বলেন আমিও বলুন, কাল সর্পদোষ আমি মানি না, কারাও কাল সর্পদোষ মানে না। ফার্স্ট কথা হচ্ছে যোগটার কোনো শাস্ত্রীয় সেরকম কোনো আমি পাইনি, এবং যারা বড় বড় জ্যোতিষ মানে আছে এই ভারতবর্ষে তারাও কিন্তু ডিক্লেয়ার করছে যে তারাও কিন্তু কোনো শাস্ত্রে সেরকম এই কাল সর্প দোষ বলে, দেখুন যোগ এই যে জিনিসগুলো আসছে, এই যে আমি বলছি এই যে এটা এলো কোত্থেকে, আমরা বললাম যে এখানে 70 জাতক দিয়েছে, এবং তারপরে কার কথা বলবো, সর্বাত্ম চিন্তামণি, এই যে জিনিসগুলো আছে, তা এগুলোকে দেখতে গেলে তখন এই বইগুলো বা এই গ্রন্থগুলোর মধ্যেই তো নানা রকম যোগের বর্ণনা করা আছে, নানা জায়গায় পরাশর বলুন, বলুন, ভৃগু, যেসব, সেখানে কিন্তু কালসর্প দোষ বলে কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে না, আমি অন্তত এখনও পাইনি। এবং যারা সিরিয়াস, যারা খুব মানে এখন লিজেন্ড ভারতবর্ষের মধ্যে অন্যতম সব বিখ্যাত জ্যোতিষী আছে, তাদের কথা আমি বলছি, তারাও কিন্তু কালসর্প দোষ নিয়ে বিশ্বাস করে না বা ওরম করে না। ওইগুলোকে এমনি বিচার করো, ওখানে কি বসছে, কীরকম খারাপ ফল দিতে পারে, ওই যোগটার জন্যই খারাপ ফল দিয়ে দেবে এরকম কিছু নয়। তো আজকে তো মনে হচ্ছে আমাদের টাইমটা শেষ হয়ে আসছে, কাজে আজকে গুরুচণ্ডালটা তো ইনকমপ্লিটই রইলো, নেক্সট দিন আমরা আবার গুরুচণ্ডাল নিয়ে ফিরবো। একদম, মানে গুরুচণ্ডাল যোগের আরো সূক্ষ্ম বিষয়গুলো স্যারের সঙ্গে আমরা আলোচনা করে নেব। আর দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা আজকে বুঝতে পারলেন স্যার এত সুন্দরভাবে একদম ভেঙে কিন্তু এই গুরুচণ্ডাল দোষ কি এবং তার প্রভাব যতটা ভয়ানক নয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে স্যার বলে দিলেন। স্যার পরিষ্কারই বলে দিলেন, রাহু কেতুর নাম শুনলে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু এই গ্রহগুলো যখন কোনো ভালো গ্রহের সঙ্গে সংযোগে থাকে তখন কিন্তু সেটা ভালো ফল দেয়, খারাপ ফল দেয় না। সেখানে অনেকেরই হয়তো শুনেছেন গুরুচণ্ডাল যোগ আছে, ভয় পাচ্ছেন গুরুচণ্ডাল যোগ কি হবে। সেখানে রাহু এবং বৃহস্পতি একসাথে সংযোগ আছে, যেখানে বৃহস্পতি একটা ভালো গ্রহ, সেখানে কিন্তু ভালো ফলই কিন্তু আশা করা যায়। সেখানে যেহেতু বৃহস্পতি গুরু, আপনারা সবাই জানেন বৃহস্পতি প্রভাব থাকলে ভালো হয়, সেটা সবাই জানেন। সেখানে রাহু বৃহস্পতির সঙ্গে সংযোগে যে গুরুচণ্ডাল যোগ তৈরি হয়েছে সেটা কিন্তু একদমই খারাপ ফল দেবে না, সেটা কিন্তু উল্টো আপনাকে আরো ভালো ফল দেবে। তাই অনেকের মনে যে ভ্রান্ত ধারণা আছে বা অনেকে আজকাল আপনারা শুনে আসছেন এই যোগ আছে, এই যোগ আছে, খারাপ হবে, আগে ভালো করে জানুন, যে যোগটা ভালো করে বিশ্লেষণ করুন। ভালো জ্যোতিষীর কাছে গেলেই কিন্তু সেটা ঠিকভাবে আপনারা জানতে পারবেন। আপনারা অনেকেই বলে দিচ্ছে এই যোগ আছে, আপনারা ভয় পেয়ে যাচ্ছেন, অনেক কিছু ধারণ করে নিচ্ছেন, নিয়ে নিচ্ছেন, দেখা যাচ্ছে অনেক পয়সা আপনাদের খরচ হয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। অ্যাকচুয়ালি ওটার আপনার খারাপ প্রভাব পড়ছেই না, তো জিনিসপত্র নিয়ে আর কি কাজ হবে। সেখানে আগে ভালো জ্যোতিষীর কাছে গেলে এবং ভালো যে অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রে কাজ করছেন এবং গবেষণা করছেন, যেটা নিয়ে রিসার্চ করে চলেছেন, জ্যোতিষশাস্ত্রের একদম ভেতরের সূক্ষ্ম বিষয়গুলো তিনি আপনাদেরকে তুলে ধরতে পারবেন। তাই স্যারের এই আলোচনায় তো নিশ্চয়ই আপনারা বুঝলেন। তাই এই ধরনের যদি ভয় আপনাদের মনে থাকে বা কেউ আপনাদের বলেছেন গুরুচণ্ডাল যোগ আছে বা অন্যান্য কিছু যোগ আছে, তাহলে একবার অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করবেন, আগে ভালো করে জানুন সেই যোগটা সম্পর্কে, তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে যোগটা আপনার জন্য একদমই ক্ষতিকারক নয়, সেটা আপনাকে উল্টো আরও শুভ ফল দেবে। তাই যোগাযোগ অবশ্যই করবেন। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট চেম্বারে, কলকাতায় পাচ্ছেন গড়িয়াহাট চেম্বারে, এছাড়া পাচ্ছেন বালি এবং মায়াপুরে। দেখুন বুকিং নাম্বার বলে যে নাম্বারটি টেলিভিশন স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আসবেন 7998040396। এই নাম্বারটিতে ফোন করে আগে থেকে বুকিং করে নেবেন। বুকিং করে এই তিনটি চেম্বারের মধ্যে যে কোনো চেম্বারে আসতে পারেন। আমি আরেকবার বলে দিচ্ছি, গড়িয়াহাট, বালি এবং মায়াপুর। আর যদি চেম্বারে আসতে পারছেন না, যারা কলকাতার বাইরে রয়েছেন, যারা কলকাতার বাইরে বিভিন্ন জায়গা থেকে ফোন করেন কিন্তু তারা আসতে পারছেন না, তারা কিন্তু অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। আপনারা বাড়িতে বসেই শুধু বুকিং নাম্বারে ফোন করতে হবে। আপনারা অনলাইন কনসালটেশন নিতে চাইলে স্যারের সঙ্গে কথা বলে নেবেন এবং বাড়িতে বসেই যে কোনো সমস্যার সমাধানও পেয়ে যাবেন। কোনো গুরুতর সমস্যা থাকলে সে ডাকযোগে স্যার আপনাদের প্রতিকার পাঠিয়ে দেবেন। শুধু যোগাযোগ আপনাকে করতে হবে, বুকিং নাম্বারে ফোন করে একবার কথা বলে নিতে হবে, অনলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করে নিতে হবে। আর আমি আরেকবারও আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তারা তো নিশ্চয়ই জানেন স্যার কিন্তু সম্পূর্ণ পরাশয় পদ্ধতিতে কাজ করে থাকেন। পরাশয় পদ্ধতিতে ত্রিস্তর পদ্ধতি বিচার করে কাজ করেন। পরাশয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর বিচার করে কিন্তু উনি কাজ করে থাকেন। এবং ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করে থাকেন, যারা জ্যোতিষটাকে সিরিয়াস হিসাবে নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে চর্চা করছেন এবং গবেষণা করে চলছেন, তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন। তাই স্যারের কাছে আসলে আপনারা কিন্তু
অ্যাকচুয়ালি আপনার সমস্যাটা কি, সেই সমস্যার একদম রুট থেকে মানে গোড়া থেকে কিভাবে সমাধান করা যায় সেই উপায়টা কিন্তু স্যারের কাছ থেকে পেয়ে যাবেন। আর অনেকেই ডেট অফ বার্থ টাইম ঠিকভাবে জানা নেই বলে সমস্যা থাকলেও বসে থাকেন, যে কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করেন না, তারাও অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ ডেট অফ বার্থ টাইমের কোনো দরকার নেই, একবার একটু সামনাসামনি দেখা করবেন। সেখানে আর হোরারি পদ্ধতিতে ডেট অফ বার্থ টাইমের প্রয়োজন পড়ে না, হোরারি পদ্ধতিতে আপনার যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। শুধু বুকিং নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করে নেবেন, কারণ যোগাযোগ আপনাকেই করতে হবে। সমস্যা নিয়ে বসে থাকলে সমস্যা আরও বাড়বে, কমবে না। তাতে দেখা যাবে জীবনের মূল্যবান সময়টা হাত থেকে চলে গেছে, কারণ ভালো সময়কে কাজে লাগাতে হলে কিন্তু জীবনের প্রতিটা পদক্ষেপে একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নেওয়াটা খুবই প্রয়োজন। আর স্যারের অনুষ্ঠান যারা নিয়মিত দেখে থাকেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্যার জ্যোতিষশাস্ত্রের কতটা ভেতরে ঢুকে গবেষণা করছেন, এবং একদম রুট থেকে স্যার কিন্তু আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান করে দেবেন। এবং যে বিষয় নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে বা অনেকে অনেক কিছু বলে দিয়েছে, ভ্রান্ত ধারণা নিয়ে আছেন, সেই বিষয়ের কিন্তু একটা ক্লিয়ার মানে পারফেকশন একটা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তাই সমস্যা থাকলে যোগাযোগ করবেন অবশ্যই স্যারের সঙ্গে। আর যেহেতু হাতে আর একদমই সময় নেই, আমাদের আজ এখানেই শেষ করতে হবে। গুরুচণ্ডাল যোগ নিয়ে আগামী পর্বে আমরা আবার আলোচনা করে নেব স্যারের সঙ্গে, এবং এই যোগের আরও সূক্ষ্ম বিষয়গুলো আপনারা জানতে পারবেন এই অনুষ্ঠানের মাধ্যমে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্বশ্বিদ্ধনম।